আমি আর আমার গার্লফ্রেন্ড রিনা গাড়ি করে সাতারার দিকে যাচ্ছিলাম। তখন রাত প্রায় 2টো বাজে। আর আমরা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছিলাম। আর তখনই আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল। আমি আর রিনা দুজনে গাড়ি থেকে নামলাম। আমি গিয়ে বনেটটা খুলতেই তার মধ্যে থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো। গাড়িটা বন্ধ হয়ে গেছিল, আর কোনোভাবেই আমি ওটাকে ঠিক করতে পারতাম না। আমি জানতাম ওই রাস্তাটা রাতে খুব একটা নিরাপদ ছিল না। সেই জন্য আমি আমার গার্লফ্রেন্ড রিনাকে নিয়ে কোনোভাবেই ওখানে রাত কাটাতে পারতাম না। অথচ গাড়ির মধ্যে বসে থাকা বা অন্য কারোর থেকে লিফট নেওয়াও ঠিক বলে মনে হচ্ছিল না। তখনই আমার মনে পড়ল, এখানে আসার সময় কিছুটা আগে রাস্তার পাশে আমি একটা বাড়ি দেখেছিলাম। সেই বাড়িটা হয়তো এখান থেকে 5-6 কিলোমিটার দূরত্বেই ছিল। আমার মনে হচ্ছিল যে ওই বাড়িতে থাকা মানুষ যদি কোনোভাবে আমাদের কোনো সাহায্য করতে পারতেন বা রাতটা কাটানোর একটু জায়গা দিতেন তাহলে ভালো হতো। আমি রিনাকে সঙ্গে নিয়ে সেদিকে এগোলাম। কলিং বেলটা বাজালাম। তখনই 40-45 বছর বয়সী একজন ভদ্রলোক দরজাটা খুলল। হ্যাঁ, বলুন। ভদ্রলোক আমাদেরকে জিজ্ঞেস করলেন। দেখতে শুনতে ওনাকে বেশ ভদ্র বলে মনে হচ্ছিল। কথাবার্তা শুনেও ভালো বলেই মনে হলো। আসলে আমাদের গাড়িটা মাঝ রাস্তাতে খারাপ হয়ে গেছে, আর সাহায্য করার মতন কাউকে পাচ্ছি না। যেহেতু আমার গার্লফ্রেন্ড সঙ্গে আছে, তাই গাড়িতে রাতটাও কাটাতে পারবো না, কারণ ওখানে রাত কাটানো একদম নিরাপদ হবে না। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন? আপনি কি আমাদেরকে আজ রাতটা আপনাদের বাড়িতে থাকতে দেবেন? আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম। উনি কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে রইলেন আর জিজ্ঞেস করলেন, আপনারা কি প্রেমিক প্রেমিকা? কথাটা শুনে আমি আর রিনা দুজনের দিকে তাকালাম। আমরা দুজনেই বুঝতে পারছিলাম না ওনাকে কোন উত্তরটা দেওয়া সঠিক হবে, কিন্তু উনি আমাদের আচরণে সবটা বুঝে গেলেন। ক্ষমা করবেন, আমি কোনোভাবেই সাহায্য করতে পারছি না। উনি উত্তর দিলেন, আর এই বলে উনি আমাদের মুখের উপর দরজাটা বন্ধ করে দিলেন। কিন্তু ওই বাড়িটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। সেই জন্য আমি বারবার কলিং বেল বাজাতে লাগলাম আর বাইরে থেকে সাহায্যের জন্য চিৎকার করতে থাকলাম। শেষমেশ ভদ্রলোকটি দরজা খুললেন আর বললেন, দেখুন, আমি আপনাদেরকে এখানে থাকতে দিতে পারি, কিন্তু সেটা একটা শর্তে। আপনারা দুজনে আলাদা আলাদা ঘরে শোবেন। ভদ্রলোকটি আমাদেরকে বললেন, কিন্তু এতে রিনা একদমই রাজি ছিল না। কিন্তু আমি তার শর্তে রাজি হয়ে গেলাম। ভদ্রলোক আমাদেরকে ঘরের ভিতরে নিয়ে গেলেন। একটা বেডরুমের কাছে গিয়ে উনি দাঁড়ালেন আর বললেন, তোমাদের মধ্যে একজন এই ঘরটায় যাও। আমি রিনাকে ওই ঘরে থাকতে বললাম, কিন্তু রিনার মনের মধ্যে অন্য কোনো চিন্তা চলছিল। আচ্ছা, আপনি কি এখানে একাই থাকেন? রিনা ভদ্রলোকটিকে জিজ্ঞেস করল। আজ্ঞে হ্যাঁ। ভদ্রলোক উত্তর দিলেন। তখন রিনা বেশ ভয় পেয়ে আমার দিকে তাকালো। আমি ওর ভয়ের কারণ অনুভব করতে পারছিলাম। ও ভাবছিল যে এই বাড়িতে আর কোনো মহিলা নেই। যদি ভদ্রলোকটি ওর সাথে কোনো খারাপ কিছু করার চেষ্টা করে, তবে আমি ছাড়া বাঁচানোর মতন ওকে আর কেউ নেই। আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। রিনা আমার কানে কানে বলল, আরে চুপ করো, এসব বলো না। অনেক কষ্টে খুঁজে পেয়েছি এই বাড়িটা। এই সময় যদি বাইরে যাই তাহলে নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে পড়ব। তুমি ঘরের ছিটকিনি লাগিয়ে নাও, আর আমি আসার পরেই সকালবেলা ওটাকে খুলবে। আমি রিনাকে বললাম। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? ভদ্রলোকটি আমাদেরকে জিজ্ঞেস করলেন। না না, আসলে আমার বন্ধুর একা থাকতে ভয় করছে। আরে, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার বাবার বয়সী। ভয় পেও না, নিশ্চিন্তে ঘুমাও মা। ভদ্রলোক অত্যন্ত মিষ্টভাষী ছিলেন।
আর তাতেই ওনার উপর কোনো সন্দেহ হলো না আমার। কিন্তু রিনার মনে এখনো ভদ্রলোককে নিয়ে একটা দ্বন্দ্ব চলছিল। আচ্ছা, আপনার স্ত্রী আপনার সঙ্গে থাকেন না কেন? রিনা ওনাকে জিজ্ঞেস করল, কিন্তু রিনার এইভাবে ওনার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করাটা আমার খুব একটা ভালো লাগলো না। আমার ভয় করছিল যে উনি যদি এই কথা শুনে আমাদেরকে ঘর থেকে বের করে দেন। কিন্তু ভদ্রলোকের রিনার কৌতূহল দেখে ভালোই লাগলো। বরং উনি হেসে উত্তর দিলেন, আগে থাকতেন, কিন্তু 5 মাস আগে তিনি আমার 8 বছরের ছেলেকে নিয়ে ঘরে চাকরের সাথে পালিয়ে গেছেন। এটা শুনে আমরা দুজনেই বেশ অবাক হয়ে গেলাম। সরি, আসলে এই ব্যাপারে আমরা কিছুই জানতাম না, তাই আমি লজ্জিত হয়ে মাথা নিচু করে উত্তর দিলাম। আরে কোনো ব্যাপার না, এতে আর তোমাদের দোষ কি? এ তো ওদের সিদ্ধান্ত ছিল। ভদ্রলোক হাসি মুখে উত্তর দিলেন। তারপর রিনা আমাকে বাই বলে ওর ঘরে চলে গেল। ভদ্রলোক আমাকেও একটা ঘর খুলে দিলেন আর উনি শুতে চলে গেলেন। আমি সেই ঘরে ঢুকে দেখি দেওয়ালে একটা ছবি টাঙানো রয়েছে। সেখানে সেই ভদ্রলোক তার স্ত্রী এবং তার 7-8 বছরের এক ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছেন। খুব সুন্দর লাগছিল ছবিটি। মনে হচ্ছিল ওটা ভদ্রলোকের সন্তান। ছবিটা দেখে আমি বিছানার দিকে এগোলাম আর ল্যাম্পটা বন্ধ করে শুতে চলে গেলাম। কিন্তু কিছুক্ষণ পরে আমি একজন নারীর চিৎকার শুনতে পেলাম। চিৎকারটা শুনে আমার ঘুম ভেঙে গেল। আর তখনই দেখলাম একটা বাচ্চা ছেলে আমার ঘরে প্রবেশ করল আর বিছানার তলায় লুকিয়ে পড়ল। আমি বিছানা থেকে নিচে নামলাম আর বিছানার তলায় উঁকি মারতেই দেখি বাচ্চাটা ভয় কোণায় লুকিয়ে আছে। যখন ওর মুখটা দেখলাম তখন খুব অবাক হলাম, কারণ বাচ্চাটি ছিল সেই ভদ্রলোকের, যাকে আমি ছবিতে দেখেছিলাম। কিন্তু ভদ্রলোক তো আমাদেরকে বললেন যে ওনার স্ত্রী নাকি ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। ছেলেটি খুব ভয় পেয়েছিল। আরে বাবু, কি হয়েছে? আমি ওকে জিজ্ঞেস করলাম। তখনই ও কাঁপা কাঁপা স্বরে উত্তর দিল, বাবা মেরে ফেলবে আমাকে, আমার বাবা আমাকে মেরে ফেলবে। তখনই একজন নারীর চিৎকার শুনতে পেলাম। সেই চিৎকার শুনে ভয় আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। শুনলেন তো, উনি আমার মাকে মেরে ফেললেন। এই বলেই ছেলেটি চুপ করে গেল। তখনই সেই ভদ্রলোকের গলার আওয়াজ আমি শুনতে পেলাম, যা ঘরের বাইরের দিক থেকে আসছিল। বাবু, কোথায় তুমি? বাবু, বাইরে এসো, আমি তোমায় কিচ্ছু করব না। বাবু, বেরিয়ে এসো বলছি। ওনার গলা শুনে আমার মনে হলো উনি এই ছেলেটিকেও এবার মেরে ফেলবে। আর যদি উনি জানতে পারেন যে ছেলেটি ওর মায়ের ব্যাপারে আমাকে বলে দিয়েছে, বা আমি কোনোভাবে জানতে পেরে গেছি যে উনি ওনার স্ত্রীকে হত্যা করেছেন, তাহলে উনিও হয়তো আমাকে মারার চেষ্টা করতে পারেন। সেই কারণে আমি আলমারির পেছনে লুকিয়ে পড়লাম। তখনই সেই ভদ্রলোক একটা রক্ত মাখা কুড়ুল নিয়ে সেই ঘরে ঢুকল। কুড়ুলটা থেকে টপ টপ করে রক্ত মেঝেতে পড়ছিল। বাবু, বাবু। ভদ্রলোক খুব মিষ্টি করে তার ছেলেকে ডাকছিল। আমি ভয় পাচ্ছিলাম যে উনি যেন কোনোভাবে আলমারির দিকে না আসেন। তখনই উনি নিচু হয়ে খাটের নিচে উঁকি মারলেন। আর ছেলেটার মাথার চুল ধরে টেনে তাকে বাইরে বের করলেন। ছেলেটা যন্ত্রণায় চিৎকার করে উঠল আর কাঁদতে শুরু করল। কিন্তু ভদ্রলোকটি ছেলেটিকে দেখে হেসেই যাচ্ছিলেন আর বললেন, বাই বাই বাবু। আর
আর এই বলে উনি ওনার ছেলের বুকে কুড়ুলটি বসিয়ে দিলেন। ছেলের রক্তে ওনার সারা শরীরটা ভরে গেল, কিন্তু তাও উনি হেসেই যাচ্ছিলেন। সেই দৃশ্য দেখে আমার নিজের চোখেই জল চলে এলো। ছেলেটার শরীরে তখনও প্রাণ ছিল, ও ছটফট করছিল, ও ব্যথায় কাতরাচ্ছিল। তখনই ভদ্রলোকটি ছেলেটির পা ধরে টানতে টানতে তাকে ঘরের বাইরে নিয়ে গেল। আমি ওখানেই দাঁড়িয়েছিলাম, কিন্তু বেশ ঘাবড়ে গিয়েছিলাম। আমি শুধু রিনাকে নিয়ে ওখান থেকে পালাতে চাইছিলাম, কিন্তু ছেলেটাকে এই অবস্থায় ছেড়ে চলে যেতে আমার মন চাইছিল না। সেই জন্য ওকে বাঁচানোর কথা ভাবলাম। মাটিতে পড়ে থাকা রক্তের দাগ অনুসরণ করে আমি অন্য একটা ঘরে পৌঁছলাম। আর সেখানে আমি দেখলাম সেই ঘরের কোণায় গুপ্ত সুড়ঙ্গে যাওয়ার একটা সিঁড়ি নেমে গিয়েছিল। আমি সেই সিঁড়ি ধরে এগোতে লাগলাম। তখনই আমার মনে হলো আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি যখন ঘুরে তাকালাম, দেখলাম সেই ভদ্রলোকটি হাতে কুড়ুল নিয়ে দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে হাসছে। আর তখনই সেই কুড়ুলটা তুলে সে আমার মুখে মারল। তখনই আমার ঘুম ভেঙে গেল। আমার সারা গা ঘামে ভিজে গিয়েছিল। সত্যি স্বপ্নটা খুবই ভয়ঙ্কর ছিল, কিন্তু আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে এই ভদ্রলোকটি আবার ওনার স্ত্রী আর ছেলেকে খুন করেনি তো? কারণ সে বলেছিল যে ওনার স্ত্রী নাকি চাকরের সাথে পালিয়ে গেছে। তখনই আমার মনে হলো আমি স্বপ্নে যে গুপ্ত সুড়ঙ্গ দেখেছিলাম, সেই সুড়ঙ্গ যদি সেই ঘরে সত্যিই থাকে, তাহলে আমার স্বপ্নটা নিশ্চয়ই সত্যি। আমি আর অপেক্ষা না করে আমার মোবাইলটা নিয়ে ওই ঘরের দিকে এগোলাম। যেটা আমি স্বপ্নে দেখেছিলাম, ঘরের ওই জায়গাটা কার্পেট দিয়ে ঢাকা ছিল। আমি কার্পেটটা সরাতেই সম্পূর্ণ অবাক হয়ে গেলাম, কারণ কার্পেটের নিচে আমি সেই গুপ্ত সুড়ঙ্গের সিঁড়ি দেখতে পেলাম। আমি দেখতে চাইছিলাম যে ওখানে আসলে কি আছে। কাঠের পাটাতনটা সরাতেই ভেতরটা খুব অন্ধকার ছিল, সেই জন্য ফ্ল্যাশটা জ্বালালাম আর সিঁড়ি দিয়ে নেমে নিচের দিকে গেলাম। সিঁড়ির পাশেই লাইটের সুইচ ছিল। আমি সুইচটা অন করলাম। সুইচ অন হতেই দেখলাম ঘরে অনেক জিনিসপত্র আছে, আর সাথে আছে 3টে ফ্রিজ। দেখে আমার খুব সন্দেহ হলো। আমি ফ্রিজের দিকে এগিয়ে গেলাম। প্রথম ফ্রিজের দরজাটা খুলে দেখি একজন ভদ্র মহিলার লাশ রাখা আছে, যা বরফে পুরো জমে গিয়েছিল। এই লাশটা ছিল সেই ভদ্রলোকের স্ত্রীর। আমি চিনে ফেলেছিলাম তাকে, কারণ দেওয়ালে টাঙানো সেই ছবিতে আমি ভদ্রলোকের সাথে দেখেছিলাম এনাকে। আমি দ্বিতীয় ফ্রিজটা খুললাম আর তাতে ওই বাচ্চাটার লাশ খুঁজে পেলাম। তার মানে আমার স্বপ্নটা সত্যি ছিল। হ্যাঁ, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না যে যাকে এত ভালো মানুষ মনে করছিলাম, সে নিজেই তার স্ত্রী এবং সন্তানকে হত্যা করেছে। আমি 3 নম্বর ফ্রিজের দিকে এগোলাম। ফ্রিজের দরজাটা খুলে দেখি সেখানে একটা লোকের লাশ পড়ে আছে। এটা আমার কার লাশ রে বাবা? আমি মনে মনেই বললাম। ওটা আমার চাকরের লাশ। আমার পেছন থেকে আওয়াজটা এলো। জিন আমি ঘুরে তাকালাম, সঙ্গে সঙ্গে উনি আমার মাথায় লাঠি দিয়ে প্রহার করলেন। আমি মাটিতে পড়ে গেলাম। মাথা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছিল। আমি হাত পা নাড়তে পারছিলাম না। তখনই ভদ্রলোকটি বলা শুরু করলেন। তোমার মনে প্রশ্ন জেগেছিল, তাই না, যে আমি কেন নিজের স্ত্রী, সন্তান আর চাকরকে খুন করলাম, তাই তো? বলছি তাহলে। বিয়ের 12 বছর পরেও আমার আর আমার স্ত্রীর কোনো সন্তান হচ্ছিল না।
কিন্তু কিছুদিন বাদে আমাদের বাড়িতে বাচ্চার জন্ম হয়। আমি স্ত্রী আর সন্তানকে নিয়ে খুব খুশি ছিলাম। একদিন আমি তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরে আসি। দেখি যে আমার ছেলে বাগানে খেলছে। আমি ক্লান্ত ছিলাম, তাই সোজা আমি আমার বেডরুমে যাই। গিয়ে দেখি আমার স্ত্রী চাকরের কোলে শুয়ে আছে। তাই সোজা স্টোর রুমে গিয়ে কুড়ুলটা নিয়ে আসি। প্রথমে আমি কুড়ুল দিয়ে ওই 2 পয়সার চাকরটাকে মেরে ফেলি, আর তারপর সেই কুড়ুল দিয়েই আমার স্ত্রীর শরীর থেকে ওর মাথাটাকে আলাদা করে দিই। কিন্তু আমার ছেলে এই সবটা দেখে ফেলেছে, আরও ওখান থেকে পালিয়ে গেল। আমার ওর উপর প্রচন্ড রাগ হলো, কারণ আমি জবে থেকে এই চাকরটাকে আমার বাড়িতে কাজে রেখেছিলাম। তার 4-5 মাস বাদেই আমার স্ত্রী প্রেগনেন্ট হয়। তার মানে ওই ছেলেটার গায়ে আমার রক্ত ছিল না। এই জন্যে আমি ওকেও নিজের হাতে মেরে ফেললাম। আমি ওদের লাশগুলো ফ্রিজের মধ্যে এই কারণেই রেখেছি, যাতে যখনই ওদের লাশগুলো দেখব তখনই আমার ভেতর থেকে একটা অদ্ভুত শান্তি আসবে। আমার সাথে যারা বেঈমানি করেছিল আমি তাদের বদলা নিতে পেরেছি। আর এবার তোর পালা। আমি তোকে মারতে চাইনি, কিন্তু তুই সব সত্যিটা জেনে ফেলেছিস, তাই তোকে এখান থেকে ছেড়ে দেওয়ার মতো ভুল আমি করতে পারবো না। এই বলেই ও ঘরের কোণায় চলে গেল, আর কুড়ুলটা নিয়ে আমার কাছে ফিরে এলো। আমার মাথায় আঘাত লাগার কারণে আমি কোনোভাবেই নড়াচড়া করতে পারছিলাম না। আবছা ভাবে আমি শুধু ওর পাটা দেখতে পাচ্ছিলাম। ও আমার গলায় কুড়ুলটা বসাতেই যাবে যে সেই সময় রিনা সেখানে পৌঁছে যায়, আর সে একটা বেলচা দিয়ে ভদ্রলোকের মাথায় প্রহার করে, আর এতেই ও অজ্ঞান হয়ে যায়। এরপরে আমরা সেখানে পুলিশকে ডেকে পাঠাই আর ওনাদের পুরো ঘটনাটা বলি। পুলিশ ওই ভদ্রলোককে অ্যারেস্ট করে, আর তাকে জিজ্ঞাসাবাদ করাতেই সে নিজের সব দোষ স্বীকার করে নেয়, যে সে নিজেই তার স্ত্রী, সন্তান এবং চাকরের হত্যা করেছে, আর তাদের লাশগুলো ফ্রিজের মধ্যে লুকিয়ে রেখেছে। আর সমাজে ও এটা রটিয়ে দেয় যে ওর স্ত্রী, সন্তানকে নিয়ে চাকরের সঙ্গে পালিয়ে গেছে।